আচ্ছা, 1997-এ তুমি যখন কলেজে পড়তা, তখন এটা তো তুমি কম্পোজ করে রাখছো, কিন্তু এটা রেকর্ডিং কবে আইছে? আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমি কোনো এটা পলিটিক্যাল পার্টির জন্য আমি গান বানাইনি। এটা কোনো পলিটিক্যাল পার্টির গানও না, সংও না। হ্যাঁ, আর আমি নিজেও এখনো অবধি কোনো পার্টির সাথে কোনো যোগাযোগ নেই, কোনো পার্টিও করি না। আমি যে তারা তোমার গানটারে ভালোবেসে নিয়েছে, এটা আলাদা ব্যাপার। তো আমরা এই গানটা রেকর্ডিং করেছি অ্যাকচুয়ালি তখন অনেক বলতে গেলে খুব মানে কি বলবো, আমার যে কি জানে বলেছিল না, আইপিএফটি নি কি জানে আসছিল যে 2000 সালে, তখনকার দিনে যে খুমুলুং বা এডিসি সিএম আসিল দেবব্রত কলয়। হ্যাঁ, স্যার দেবব্রত কলয়, উনি আমাদেরকে কিছুটা স্পন্সর করেছে গান করার জন্য। তো আমরা ওই স্পন্সরে আমরা অনেক চেষ্টা করি, আমাদের মধ্যে আরো কিছু টাকা ম্যানেজ করে আমরা আমার নিজের চেষ্টায়, বিমলদা ছিল, উনি তো আজকে নেই, তো তাদের সহযোগিতায় আমাদের এখনকার দিনের মোটামুটি ফেমাস সিঙ্গার বিশ্বনাথ বলুন বা অনাদেবী বা অনেক কয়েকজন সিঙ্গারকে নিয়ে আমরা কলকাতাতে জীবনের প্রথম আমরা রেকর্ডিং করেছি এই গানটা আর কি। তো এটা গান বের হয়েছে জোড়া ক্যাসেট, হ্যাঁ জোড়া ক্যাসেট, হ্যাঁ 2000-এ এটা বের হয়েছে। এটা একটা ক্লাসিক পর্যায়ে পৌঁছে গেছে। দেখো, আমি তো এই ভাষার মানুষ না, কিন্তু এরপরও এটা খুব ভালো লাগে আমার, শুনি এখনো রেগুলার শুনি, তার জন্য অবশ্যই থ্যাংক ইউ। এটা তো গানে, কারণ এটা সুরের মধ্যে বা রিদমের মধ্যে অনেকে আমরা শুনি, আমরাও তো বুঝি না ইংলিশ গান হোক বা বলুন ইটালিয়ান গান, বিভিন্ন রকম গান এখন তো অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক সময় শুনি, তো অনেক সময় কিন্তু বিটিং এর মধ্যে আমরা যে সুরের মধ্যে রাগের মধ্যে আমরা মনটা হয়ে যায়, যখনটা আমরা বিটের মধ্যে ডুবডাব একটা আনন্দের একটা থাকে, যখন দুঃখের সুরের যে মিউজিকটা আছে তখনটা আমাদের ভাবনাটা অন্যরকম হয়ে যায়। যেমন আমার অনেক সময় মানে বিভিন্ন রকম গান যে শুনি, বাংলা গানও অনেক শুনি, হ্যাঁ, একটা মানে মাধুর্য থাকে, একটা মানে বিভিন্ন রকম আমরার মধ্যে মানে কি বলবো, গান সুরের মধ্যে আমরা সব ওয়ার্ডগুলো না বুঝলেও আমরা মনটা কি বলবো এটা মানে ওই দিকেই চলে যায় আর কি। কোনো সময় বা দুঃখ, কোনো সময় আনন্দ, কোনো সময় কি বলবো যে জীবনের যে মানে বিভিন্ন যে গতিপথ, কখন কখন কি কি হচ্ছে মানে বুঝতেই পারি না এরকম। আচ্ছা, প্রায় 24 বছর মানে হয়ে গেছে না? আমি যে 97-এ তো এটা কম্পোজ হয়েছে, 97-এ যখন কলেজ সময়, তখন তো আর ওই রকম কোনো ভাবনা নাই, সাথে একটা গিটার পেয়েছো বা যাই পেয়েছো তাই দিয়ে তুমি বাজানো শুরু করছো, তার থেকে এখানে আছে। আজ 2024 সালে গৌতম দেববর্মা এখন কি করছে? অ্যাকচুয়ালি কি আর করব, অ্যাকচুয়ালি আমার কপালটাও সেরকম ভালো নয় বলতে গেলে। আমি বলছি আমার অ্যাকচুয়ালি জীবনে আমরা ম্যাক্সিমাম আমি দেখেছি এখন যে বর্তমানে আমাদের ট্রাইবাল সমাজের মধ্যে মানে আমাদের যে অ্যাম্বিশন, আমাদের মা বাবারাও সেরকম ভাবে মানে বলে দেয়নি যে তুমি এমন করো, এমন হও বা এই ধরনের আর কি। তো আমিও আমার লাইফে আমি কি যে হইব আমার কোনো এম নেই, জাস্ট পড়বো, হয়তো বা একদিন চাকরি পাবো, আমি চাকরি করব, ফ্যামিলি করব, এই ধরনের মানে গভীরতার কোনো কিছুই নেই। শুধু মানে ঘুরছি, মানে কেউ ডাকছে। আর আমাদের এমন হয়ে গেছে যে তখনকার দিনে আমরাই তো নতুন যে আমাদের যে ককবরকের যে মডার্ন সঙ্গের মধ্যে বা যেটা এখন অনেকে বলে অর্কেস্ট্রা যে হয়, তো আমরাই প্রথম সৃষ্টি করেছি যে পপুলারিটি, যে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রাম পাহাড়ে গিয়ে আমরা মানে প্রচুর প্রোগ্রাম করেছি। এবং আমাদের সাথে যে প্রথম যে মিউজিশিয়ান, আমাদের কাছে তো কেউ নেই তখন, তো আসলো কাপলাই জমাতে একজন আসলো, দরেন আসলো, ম্যাক্সিমাম আসলো আমাদের মানে বাঙালি ভাইরা আমাদেরকে অনেক সাহায্য করেছে প্রথম দিকে যে মিউজিশিয়ান। এখন না অষ্ট আমাদেরকে দেখে এখন বহুত অনেকজন ট্রাইবাল মিউজিশিয়ান বের হয়েছে, সিঙ্গারও বের হয়েছে, অনেকজন হয়েছে। কিন্তু তখনকার দিনে আমাদেরকে অনেক হেল্প করেছে এই যে আমার স্যার জয়ন্ত ভৌমিক, এছাড়া আমাদের সাথে অর্কেস্ট্রার গ্রাম পাহাড়ে যাইতো কৃতদা, ডুলুক বাজাইতো বিজয় দাস,
আর পেডে আসিল পঙ্কজ, খুকন দাস, মানে বিভিন্ন দিনের বিভিন্ন, তাদের সারায় মানে আমরা চলতে পারতাম না। আজকের দিনে মানে আমরা যে সঙ্গীত জগতের যে আমাদের ট্রাইবেলদের মধ্যে যে রেভলিউশন বলতে গেলে আমাদের মধ্যেই দিয়ে শুরু হয়েছে, আমাদের মধ্যে দিয়েই এখন শুরু হয়েছে। এখন আমাদের যে ককবরক জগৎ এটলিস্ট মোটামুটি ডেভেলপ হয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম এখন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আমরা দেখতে পাই অনেক নতুন নতুন সিঙ্গার, নতুন নতুন অ্যাক্টার, মানে তারা কম্পোজিশন করে, হ্যাঁ, বিভিন্ন রকম মানে গান করে, মানে অনেকে শুনছি, অনেকে ইউটিউবের মাধ্যমে ইউটিউবার হয়ে অনেকে ইনকামও করছে, অনেকজন শুনছি। তো আমাদের ককবরক যে ত্রিপুরা রাজ্যের ককবরক সঙ্গীত জগতে মোটামুটি সেরকম সেই পজিশনে না গেলেও মানে আগের চাইতে কিছুটা মানে মিউজিক টিউজিক সব মানে মোটামুটি শুনতে ভালোই লাগে। এটা তো ডেভেলপ হয়েছে। অনেক আগে গেছে তো, এটা অনেক অনেক। আচ্ছা, আরেকটা কথা হইলো গিয়ে তো গৌতম দেব বর্মা, হ্যাঁ, বালক গৌতম দেব বর্মা থেকে স্কুলে পড়ার থেকে কলেজ পড়া অবধি সেই গৌতম দেব বর্মা সঙ্গীতে হাতে খড়ি কিভাবে? অ্যাকচুয়ালি আমার জীবনে অ্যাকচুয়ালি সঙ্গীত টঙ্গীত বলতে আমি ছোটকাল থেকে শেখিনি। অ্যাকচুয়ালি আমার বাবা একজন শিল্পী, সেও অল ইন্ডিয়া রেডিও দূরদর্শনের আর্টিস্ট, সত্যরঞ্জন দেববর্মা। উনি অ্যাকচুয়ালি বিগ্রেট অল ইন্ডিয়া রেডিওর অ্যাপ্রুভ আর্টিস্ট। তো উনার গান আমরা মানে ছোট থেকেই মানে শুনতাম, হারমোনিয়াম বাজাইতাম। কিন্তু আমাদের গ্রাম পাহাড়ের মানুষরা ব্যঙ্গ করতো, সকাল হলে বাবা হারমোনিয়াম বাজাতো, তো পে 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 আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে গ্রামের লোকরা বলে, কি তোমার বাবা সকাল সকাল হলে মাছ চাই আ যে করে। মানে আমাদের ট্রাইবেল ভাষায় মানে এই যে মাছ আর কি, মাছ রে আমরা আজে কয়, ওই সকাল হইলে মাছ চাই, কেমনে কি হইব এই ধরনের আমরা বেঙ্গাইতো। তার জন্য আমি গান বাজনার মধ্যে ইন্টারেস্ট আসছিল না। আমার মাও একটু মানে লজ্জিত বোধ করতো, মানে তার হাজবেন্ড যে গান করতো তখনকার দিনে। বাড়ি কোনখানে আছে? আমার বাড়ি আগরতলা থেকে সেরকম দূর নয়। অ্যাকচুয়ালি আমার বাড়ি কল্যাণ ঠাকুরপাড়া, জেরানিয়া চম্পনগরের মাঝামাঝি আর কি, কলাবাগান যেখানে, হ্যাঁ কলাবাগানের কাছে, হ্যাঁ রাস্তার কাছে, এখানে আমার বাড়ি। তো এরপরে আমি অ্যাকচুয়ালি গানের মধ্যে যে ঢুকছি, আমি তো অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকে আগরতলাতে যে উমাকান্ত একাডেমির যে স্কুলে আমি ভর্তি হয়েছি এবং হোস্টেলে আসি। তো আমি হোস্টেলে ক্লাস 6 থেকে আসি। তো এইভাবে চলতে 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 যখন আমার ক্লাস 6, 7, 8 থেকে আমি দেখছি মানে প্রত্যেক মাসের একদিন শনিবারে মানে কালচারের প্রোগ্রাম হতো। মানে আমাদের মধ্যে আমাদের একটা ইয়ে হতো, অনেকে গল্প বলে, অনেকে কবিতা পাঠ করে, অনেকে গান করে, এই ধরনের একটা প্রত্যেক মাসের লাস্ট দিকে বা যে কোনো একটা দিনে থাকতো। তো এইভাবে দেখতে দেখতে তারপরেও আমার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে আমি যখন ক্লাস 11-এ পড়ি, হঠাৎ করে কি হয়েছে ঘটনা, যে একজন নতুন ভর্তি হয়েছে। উনি এখন আমি বিভিন্ন জায়গাতেও বলেছি, উনি সে আমার বাবার নামের মতোই, ওনার নাম এই সত্য দেববর্মা আর কি। হ্যাঁ, তো তাই নিয়ে গিটার বাজাচ্ছে, উনি খ্রিস্টান আর কি। তো গিটার বাজাচ্ছে, আমি হঠাৎ করে আমি হোস্টেলে ঢুকলাম, দেখিনি উনিকে, কোনোদিন দেখিনি। আরে কে বাজাচ্ছে গিটার? একটা ওই এখন তো ওই ঘরগুলা ওয়ার্কশপ একটা রুম আসলো, লম্বা একটা রুম। এই রুমের মধ্যে বিভিন্ন মানে কোনো ওয়াল নাই, এখানে আমরা খোলা একটা চৌকি আছে, ওই ধরনের একটা লম্বা হোস্টেল আর কি। তো সেখানে মানে শুধু একটা পর্দার আড়ালে আমরা থাকতাম, মানে ওই যে বিছনা চাদরের যে পর্দা, ক্যাম্পাস হলের মতো, ওইটা ওই খাটের মধ্যে পর্দা থাকতো, ওই যে বিছনা চাদর, এটাই আমাদের ওয়াল আর কি। তো হঠাৎ করে দুপুরে স্কুল থেকে গেলাম, তো দেখলাম মানে আমি শুনেছি কি একটা মানে সুন্দর কইরা একটা গিটার বাজাচ্ছে। তো আমি থাকতে পারিনি, গেলাম। তো গিয়া দেখলাম, আরে গিটার বাজাচ্ছে, আরে তুমি গিটার পারো, এটা কিভাবে বাজায়? তখন আমার মানে মনের মধ্যে একটা জাগছে, আমারও গিটার একটা শিখতেই, আমার শিখাইতে পারবো না। কইতে তো তোমার ইচ্ছার, তুমি যদি পারো তো আমার কর্ড শেখাও। তো উনি আমার 3টা কর্ড দিয়েছে।
জি, ডি, সি, 3টা করেই আমি হঠাৎ করে একদিন একটা 3 দিনের মধ্যে আমি মোটামুটি আয়ত্ত করছি আর কি, একদম ইয়ের মধ্যে। আচ্ছা, প্রাথমিক 3 দিনের মধ্যে আমি 3টা কর্ড শিখেছি এবং এটাই প্র্যাকটিস করছি আর কি। তখন থেকে আমার এই গান বাজনার প্রতি একটা ইন্টারেস্ট। মানে 90-এর দশক, 1990-এর দশক। হ্যাঁ, তখন তো 1994 হবে, 1994 রে আমি এই প্রথম মানে গিটার ধরছি। আচ্ছা, 1994 থেকে পরে স্কুল কলেজ পাস হইয়া 2000 সালে জোড়ার ক্যাসেটটা বেরিয়েছিল। তার থেকে শুরু। জোড়াই কি ফার্স্ট জীবনের? হ্যাঁ, ক্যাসেট আমার জীবনে জোড়াই ফার্স্ট। আচ্ছা, এরপরের জার্নিটা? এরপরে আমার নিজের চেষ্টায় নিজেদের আমাদের দেখো, আমাদের ট্রাভেলদের মধ্যে তো কেউ আর বড় বড় ইন্ডাস্ট্রি নেই। তো মানে নিজের মানে গান বাজনাকে যে মানে কিভাবে আমরা প্রচার করব, এক আছে আমাদের রেডিও সেন্টার, এক আছে দূরদর্শন। আর রেডিও সেন্টার বা দূরদর্শনের তো প্রোগ্রাম পাই ঠিকই আছে আমরা, কিন্তু বছরে ধরো 2টা-3টা প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা তো সব মানুষ তো আর দেখে না বা দেখতেও পারে না। গ্রাম পাহাড়ে তো টিভিও নাই তখনকার দিনে, তো অনেকের বাড়িতে রেডিও নাই। তো আমরা কি করি ভাবি যে আমাদেরকে একটা যে রেকর্ডিং করে রাখতে হইব। রেকর্ডিং করে রাখার জন্য আমরা যে আমাদের ত্রিপুরা রাজ্যেরও আছে, এটা যদি গিটারটা সমস্যা করে গিটার রেখে দাও, কোনো অসুবিধা নাই। না, অসুবিধা নাই, এটা আমার সাপোর্ট। ঠিক আছে। তো আমরা আশিস ভৌমিক, ওইদিকে আমাদের আশিস ভৌমিক, ওই তোমার কি স্টুডিও জানি নামটা, এটা তার ওয়েবটুন মানে তাদের প্রথম থেকে আমাদের সাথেই আসিল। হ্যাঁ, তো তারে পাইছি দেখে আমাদের যে বলতে গেলে যে ককবরক জগতের আমাদের কি শুরুয়াতটা তাদের স্টুডিওতে শুধু একটা ট্যাব রেকর্ড আসলো। ট্যাব রেকর্ড, এটা মনে হয় চাইনিজ ট্যাব রেকর্ড হবে, 2 দিকেই এটা রেকর্ডিং ইয়েটা আসিল। তো ওই ট্যাব রেকর্ডের মাধ্যমে আমরা রেকর্ডিং করছি। আর ট্যাব রেকর্ড কেসে দিয়ে রেকর্ডিং করে এই যে মোটিস্টেনের মনসা স্টার্ট করছে 80 টাকা দিয়ে। আমাদের রেকর্ডিং এর যে প্রথম স্টার্টিং করছে, আমি জিজ্ঞেস করেছিলাম কত পাইছো, ওই যে আমরা তো টাকা পাই না, আমরা তো ফ্রি অফ কস্ট। তো তখনকার দিনে সেই দুলাল চৌধুরী তাই 100 টাকা দিয়ে, মানে 100 টাকাই হবে মনে হয়, তো ওইটা দিয়ে স্টার্ট করেছে। তো ফ্রি, কিন্তু মোডেস্টেন বিক্রি করতো। আর এটাই ক্যাসেটটা 30 টাকা 40 টাকা বিক্রি হয়েছে, প্রচুর ক্যাসেট। এইভাবেই দেখতে দেখতে এরপরে তখন থেকে শুরু। তো অনেক ক্যাসেট বাইর হয়েছে। অনেকে আমাদের দেখা দেখি, আরে কোথায় করছে এই ক্যাসেটটা, কত খরচ গেছে। খরচ তো নাই, কিছু নাই। তারপরে যেহেতু যারা আর্টিস্ট তারা পয়সা পাইছে না, খরচা তো অলরেডি কমে গেছে। তো এইভাবে মোটামুটি সেটা সম্পূর্ণ ভালোবাসার থেকে না। হ্যাঁ, এর মধ্যে কোনো কিছু রিটার্ন পাবো এটার কোনো আশা আছে? এখনকার দিনে না, একটু না হয় কিছুটা অনারিয়াম পাওয়া যায়। আগেরকার দিনে তো আমরা উল্টা নিজের পকেটের পয়সা দিয়ে আমরা গ্রাম বাহারে গেছি। ওইটাও জিপের যে উপরে উঠা ট্রাক গাড়ির ইট আছে না, ট্রাক যে চালায় ইট বাটার, যে এই ট্রাক গাড়ির ইট বাটার গাড়ির উপরে উঠা আমরা গেছি। আচ্ছা, তখন একটা সময় তুমি দেখছো যখন ককবরক কোনো ক্যাসেটও আসিল না? হ্যাঁ, আসিল না, তোমরা শুরু করছো। না, ককবরক ক্যাসেট আছে, কয়েকটা আছে। যেমন ধরেন আমরা শুনেছি, মানে আমাদের বাবা তারা মানে করেছিল একটা ক্যাসেট। তখনকার দিনে একটা ফিল্ম হয়েছিল, সেই ফিল্মটা হলো লাংমানে হাদু। আমি ক্লাস 8 পড়ি। তো তারার যে গান কইরা আনছে ক্যাসেটটা আমরা শুনতাছি বাড়িতে। বাবা কি এর সঙ্গে রিলেটেড, মানে যোগ আছিল এই ছবির সঙ্গে? ছবির সঙ্গে তো আমার বাবা অ্যাক্টিংও করেছিল তখন লাংমনি হাদুকে। হ্যাঁ, কোনজন গানও করেছে? কোনজন বলতো? আমি তো লাংমনি হাদুর ছবিটা আমার কাছে আছে। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি ওই যে জুমের মধ্যে যে আগুন দইরা যে গেছিল, তারপরে হাজবেন্ড ওয়াইফ মরে গেছিল, যে এটাই আমার বাবা আর কি। ও, বাবা তো এখন আছে তো না? হ্যাঁ, এমনিতে আছে। আচ্ছা, ফিল্মের মধ্যে হইছে আর কি। তখন ওই যে হিরোর বাবা আছিল আর কি। আচ্ছা, মানে হিরো তো আছিল ওই দেব বর্মা। যাই হোক, যেই হোক,
আচ্ছা উনি এই নামটা ভুলে গেছি, যাই হোক ডেপুটি ডাইরেক্টর, হ্যাঁ, সুকুমার দেববর্মা নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুক্রাই দেববর্মা, শুক্রাই আরেকজন তো হলো আমরা দিয়ে অনিতা রিয়াং ছিল, শরতের বোন বলে, সেদিন শরতের ইন্টারভিউটা করতে গিয়ে আমি জানছি। অ্যাকচুয়ালি আমরা তো অ্যাকচুয়ালি কালচারাল বিষয় বা ইয়েটিও নিয়ে আমাদের মধ্যে সমালোচনাও নাই, কোনো কিছু নাই, তো তার জন্য সবটা মনে রাখতেও পারি না, বা এই ধরনের ইয়েও হয় না, প্রোগ্রামও হয় না। তো আচ্ছা আরেকটা কথা হলো তো না, তখন থেকে তো শুরু হয়েছে, তখন তো প্রায় 1-2টা, ওটা তো অল্প কিছু ক্যাসেট মধ্যে আইছিল 1993 কিন্তু তখন তো প্রায় শূন্যই, কিচ্ছুই নাই। ওই যে ওইখান তখন থেকে শুনছি যে এটা তো ত্রিপুরা রাজ্যে তো রেকর্ডিং নাই, মানে রেকর্ডিং স্টুডিওই নাই, হ্যাঁ, তার জন্য তারা অনেক টাকা খরচ করে, এটা তো যেহেতু টিডিএডিসি স্পন্সর করছে ফিল্ম, যেহেতু তারা কলকাতাতে করছে, ওইটা নন্দকুমার দেববর্মা তারা মিউজিক ডাইরেক্টর হয়েছিল, মানে ক্যাসেটের মধ্যে লেখা আছে। তো ওইগুলা গানটা শুনলে মানে এমন একটা চেঞ্জ হয়ে গেছে আমাদের মাইন্ড, যে মানে এত ভালো লাগে, মানে যেমন আমরা গ্রাম পাহাড়ে মাইকের যে শুনলে কিরকম একটা লাগে না, মিউজিক নাই, কিচ্ছু নাই, গলা খালি গলা গাইলে ভালো লাগে না, না মিউজিক দিলে কি একটা সুন্দর লাগে। তো এই সুন্দর লাগা থেকে আমাদের একটা মনের মধ্যে আরে বাপরে ভালো লাগে, তো আমরাও না হয় ফিউচারে করব, এই ধরনের একটা মানসিকতা আয়া পড়ছে। আর আস্তে আস্তে আচ্ছা তোমরা তো তখন থেকে, আচ্ছা তো তোমরা তো বিভিন্নখানে বিভিন্ন গ্রাম পাহাড়ে যে তোমরা অর্কেস্ট্রা করতা, তো বেসিক্যালি কি গান তোমরা এখানে করতা, আর ওইখানে মানুষের কি দাবি করতো? অ্যাকচুয়ালি আমরা যে যখন থেকে স্টার্ট করেছি, ভাই কোন সাল হইব এটা? আমরা স্টার্ট করেছি ধরো 1996-97 থেকে আমরা স্টার্ট করেছি। আচ্ছা হ্যাঁ, তখনকার দিনে মানে সাধারণ সিম্পল যে কোনো গান, ককবরক গান, মানে বৃষ্টি আইব তো বৃষ্টি আইলেও যাইতো না, দাঁড়ায় থাকে, বৃষ্টির মধ্যেই দাঁড়ায় থাকে সকাল অবধি, রাত্র 11টা থেকে স্টার্ট হলে 10টা-11টা থেকে স্টার্ট হলে সকাল অবধি দাঁড়ায় থাকতো। আমরা কই প্রোগ্রাম শেষ করি, দর্শকরা তখনকার দিনে এই ভালোবাসা ছিল। তখন তারা বেসিক্যালি ককবরক গান না অন্য গান? ককবরক গানই শুনে বেসিক্যালি, কিন্তু তখন তো খুব একটা ছিল না, কয়েকজন আছে যারাই আছে তারাই করতো। আমরা এমনও প্রোগ্রাম করেছি শুধু দুইজনে, না আমি কইছি যখন তো ককবরক কোনো অডিও ক্যাসেটও আসিল না, জাস্ট অল্প কিছু আইছিল। আচ্ছা এগুলো তারা শুনতে চাইতো, বাংলা বা হিন্দি গান না শুনতে চাইতো না। আচ্ছা এখন যেগুলো গাও তোমরা বিভিন্ন ইয়েতে 2024-এ দাঁড়ায়, এখন কি ডিমান্ড থাকে? এখনো অবধি এখন তো অনেকজন আর্টিস্ট বাইর হয়েছে, এখন বিভিন্ন রকম ডিমান্ড হয়ে গেছে মানুষের মধ্যে। এখন তো ইয়ং জেনারেশন, তো তারা শুধু চাই একটু এন্টারটেইনড, জিগজাগ সংগুলা চাই। তার জন্য কি গান, ককবরক বাংলা না হিন্দি? ককবরক বাংলা হিন্দি এগুলোই চলে, সবই চলে এখন, মিক্স চলতেছে। কিন্তু তারপরেও আমাকে এবং আমার যে মিসেস উষা দেববর্মা, আমরা মোটামুটি 99% এখনো আমাদের নিজস্ব গান করি, কারণ দর্শকরাও জানে যে আমরা একটা মেলোডিয়াস সং, রোমান্টিক সং, প্যাট্রিয়টিক সং আমরা করি, ককবরক গান স্পেশালি আমরাই একমাত্র এখনো সেরকম বাংলা হিন্দি গান করি না। একদম দরকার পড়েছে তখন হয়তো বা একটা বা দুইটা, যেমন আমি কোনো জায়গাতে, কারণ তখন ওই গানগুলাও ভালো লাগতো না। আমার তো ভালো লাগে মানুষের জন্য, জীবনের জন্য, ওইসব গান যদি করি তখন আবার কইব আরে কি গান করছো, থামাও, একটু আনন্দের গান দাও, তখন এইরকম আর কি। আরে আমি তো স্পেশাল ককবরক গানই গাই, আনন্দেরও গাই, কিন্তু এমন স্পেশাল অনেকগুলা গান আছে যেগুলা আমি মানে হিন্দি সং, বাংলা সং, এগুলা আমি মানে এখনো শুনি, মানে নিজে গাই না আর কি, খুব কম গাই। তো তোমার ছোটবেলা থেকে তোমার যাদের কাছে হাতে খড়ি বাবাই হইতে গেলে সঙ্গীতে? না সেরকম না, আমার বাবাও সেরকম আমাকে শেখায়নি অ্যাকচুয়ালি। আমার হঠাৎ করে ওই যে স্কুলে যে আমি বললাম না হোস্টেলে, হঠাৎ করে যে ইন্সপায়ার হয়েছি, তখনই ওই গিটার থেকে আমার হঠাৎ মানে ইচ্ছা হয়ে গেছে জয়ন্ত ভঙ্গের কাছে। তারপরে আমি মানে ধরো কি হয়েছে, আমি হঠাৎ করে যে গিটারটা শিখছি, তো 3টা কড়ি পারতাম, যেমন এই যে জি, এইভাবে আমি বাজাইতাম, আর এই যে জি
সি ডি, এটাই আমি বাজাইতাম। তখন একটা গান আমি শুনতাম ওই যে তাইনের কাছে, একটু মানে গান করতো গিটার বাজায়, আর জয়ন্ত দা? না না, আচ্ছা ওই যে সত্য। আচ্ছা আচ্ছা। তখন আমি আমার একদিন কি হয়েছে, হঠাৎ করে আহ, আমি প্রাইভেট থেকে আসছিলাম বাইসাইকেল করে, আর হঠাৎ করে আমার সামনে একজন আরেকজন স্টুডেন্ট আসছিল। তো আমি তখন ক্লাস 11-এ, হ্যাঁ। তো আমিও আছি আর ওইদিকেও আছে, এই যে আমাদের কি বলবো এখন, ওই যে বিএম চমনির যে রুটটা আসছিল না, তখন অনেকটা, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। তখন মানে একটু জঙ্গল জঙ্গল টাইপ আসছিল, পুকুর টুকুর আসছিল। এই যে এখন আমাদের যে সিটি সেন্টার আসছিল না, সিটি সেন্টার তো পুকুর আসছিল, জঙ্গল আসিল। তো ওই ড্রেনের ওইগুলো গাছ টাছ আসিল। তো হঠাৎ করে একজন মানে খুব একটা সুন্দরী বলতে গেলে, মানে আমার জীবনে একটা হচ্ছিল যে একটা তখনকার একটা সেই মানে কি বলবো, যেহেতু ক্লাস 11-এ পড়ি, তখনের একটা যৌবন একটা আসিল। সে মেন হঠাৎ কইরা যে মানে এমন একটা হয়েছে যে সেও হয় না হয় একটা ছাতি দিয়া আসছিল আর কি, ছাতা দিয়া, মানে বৃষ্টি আইবো এমন আর কি, এমন ভাবে বাতাস আইছে ছাতাটা উড়াইয়া নিয়ে গেছে গা। আর তার হাতে বই কলম খাতা আসিল, পইরা গেছে গা, ছাতা তুলবো না বই কলম খাতা, আর একদিকে চাইতেছে, আর আমিও তাইরা দেখে রইছি। আর আমিও মানে হোস্টেলে দুকুম আর কি, এরা আমার একটা পুল আসিল, কাঠের পুল, এই পুলের পাশেই আমি সাইকেল নিয়ে দাঁড়াইছি, আর তাই নিয়ে আমার সামনে পইরা গেছে গা। হ্যাঁ, তখনকার যে দৃশ্য সেই সুন্দর, মানে আমি এমন ভাবে দেখছি যে তাই না খুব সুন্দরী। হ্যাঁ, যেমন আমি সরস্বতীকে দেখছি বা দুর্গাপূজাকে দেখছি, তখনই আমার মনে সিনেমার মতো কাহিনী। তখনই আমার হোস্টেলে ঢুকছি, হোস্টেলে ঢুকে স্যারে আমার রুমে আমি গিটার নিয়ে আজকে একটা গান বানাবো, আমার জীবনে ফার্স্ট গান তখনই কম্পোজিশন করছি। কোনটা? তখন এই গানটা আসছিল, Nương này thoáng mơ mơ tai bước sai nương bằng sự bao bố lan hasal nisimi naharo no no nương bằng sự bao bố lan nương này thoáng mơ mơ tai bước sai। এই গানটা মানে হঠাৎ করে, মানে তুমি যে সুন্দরী, হ্যাঁ হ্যাঁ, তুমি যে এত সুন্দরী, কে গো তুমি, আমি তো চিনি না, দূর দূর থেকে আমি তোমাকে দেখেছি, মানে এরকম আর কোনোদিন আমি দেখিনি। তোমার সাথে আমার কথাও হয়নি, কিন্তু মনে হইতেছে আমি যেমন তোমার প্রেমে পড়ে গেছি গা, এই ধরনের একটা মানে থিমটা আর কি। আজকে থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। হ্যাঁ, অ্যাপ্রক্সি। তো আচ্ছা, একটু অন্যভাবে নিও না, এটা কি কোনো বেঙ্গলি মেয়ে ছিল না? না, আমি সেটা বলবো যে এটা আমি কি দেখেছি সেখানে, না কে আমি জানি না, সেখানে আমি শুধু দেখেছি একজন সুন্দরী মেয়ে। আচ্ছা, সুন্দরতা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ভেরি গুড আনসার। তো খুব ভালো লাগলো এই আনসারটা। তো তোমার সঙ্গীত লাইফ, তুমি যে বলে যে ভূপেন হাজরিকার গান তোমার খুব পছন্দ মনে হইতেছে। না, কয়েকটা গান তো আমার খুব পছন্দই, যেমন আমাকে রিকোয়েস্ট করলে আমি ওই গানটাই করেছিলাম। তো তোমার প্রিয় সঙ্গীত শিল্পীকে? অ্যাকচুয়ালি আমার তো সবাইকে আমার ভালো লাগে, আমার সবার গানই আমি শুনি। আমার প্রিয় শিল্পী তো লতা মঙ্গেশকর। ওনার যে মেলোডিয়াস, তার নিজের ভোকাল কোয়ালিটি, তার নিজের গানগুলো শুনলে আমার হৃদয়টা মানে এমন হয়ে যায়। সবারই, যেমন তারপরে আছে আমার কিশোর কুমার, মোহাম্মদ রফি বা আশা ভোসলেজি, মুকেশ, মানে এখন বর্তমানের যে সোনু নিগম কো, উদিত নারায়ণ কো, কুমার শানু কো, সবাইরে আমার ভাল লাগে। এমনকি আমি এখনো দেখি গান, যেমন এখন নতুন যে ছোট্ট ছোট্ট লিটল হয়েছিল না, লিটল চ্যাম্প যে এবার যে গেল না, আমি তাদের মানে এখন কি অ্যাডভান্স, তাদের গান শুনলে আমার চোখের জলায় দেখে দেখে আমি এই রুমে আমি তো একা, তো এখানে এই রুমে আমি একাই, মানে চোখের জলায় তাদের মানে গানগুলা শুনলে, আমরা কি গান করি আর তারা কি গান,
তারা কিভাবে শিখছে। আমরা তো গান কোনোদিন শিখছি না, আমরা গান কোনো ট্রেনিং নেই না, আমরা কোনোদিন আমরা না, অ্যাকচুয়ালি আমার ভুল হচ্ছে, আমি কোনোদিন গান শিখিনি। আমি জাস্ট একটু গিটার শিখেছি জয়ন্ত স্যারের কাছে, তখন থেকে একটু মানে লিডিং শিল্পী অনেকে অনেক কিছুই বলে, কিন্তু কি বলবো, আমি নিজেকে সেই ভাবি না। দেখো গান অনেকে গায় অনেক কিছু, কিন্তু আমার যতটুকু মানে আমার যতটুকু ধারণা আর কি, তোমরা যে একটা ইতিহাস তৈরি করছো, এটা কিন্তু ফালানো যায় না। কারণ ককবরক যদি তার নিজস্ব গান সংস্কৃতি গুলো যদি বাড়ে, তোমরা কিন্তু শুরুবাদ সিরিয়াসলি একটা বড় জায়গা তোমরা। কথাটা ঠিক, কারণ আমার জীবনে জানি না, এটা হয়তো বা পিছনে ভগবান আছে নিশ্চয়ই, তুমি এই কাজটা করো, হয়তো বা বললাম আর কি, তার জন্য হয়তো বা এতটুকু অবধি আমি কাজ করতে পেরেছি বা করছি। কারণ আমি কোনোদিন গানের জগতের বা ইয়ের জন্য সেরকম টাইম দিতেও পারি না, টাইমও দেই না, তারপরেও সারতেও পারি না। এইভাবেই চলতেই এতটুক আমরা হেঁটেছি। কারণ আমি দেখেছি তখনকার দিনে যখন আমি গান বাজনার জন্য নেমেছি, তখন আমাদের ট্রাইবেলদের মধ্যে মানে গান বাজনা করতো খুব কম। শুধু একমাত্র রেডিও আর্টিস্ট আসলে, একমাত্র মাধ্যম শুধু রেডিওই আসছিল, অল ইন্ডিয়া রেডিও আগরতলা। এই ছাড়া তো আর কোনো কিছুই আসছিল না, বাইরের কোনো প্রোগ্রাম সেরকম নাই। একমাত্র স্টুডেন্ট অর্গানাইজেশন TSF করতো, ওই যে সময় স্টুডেন্ট ফেডারেশন স্কুলের মধ্যে একদিনের জন্য একটা কালচারাল প্রোগ্রাম করতো, সারা রাত্র হইতো। তখন হয়তো বা একটু কিছু, তখন কোনো ইনস্ট্রুমেন্টও ছিল না, টেবিলের মধ্যেই লাঠি বা কাঠি দিয়া বাজাইয়া, ওই যে কলস টলস দিয়ে এইভাবেই সারা রাত চলতো, কারণ ঘুমানোর জায়গা আসছিল না। এইভাবেই চলতে তো আমরাও সেই দেখেছি 1-2 বার, তখন থেকে একটা ইন্সপায়ার হয়েছে। তার জন্য কয়েকটা গান লিখেছি, গান গেয়েছি, এবং ত্রিপুরা রাজ্যের পাবলিকরা নিয়েছে। তার জন্য হয়তো আমরা এখনো হারিয়ে যাইনি। তাহলে আমরা এখন মানে না হলেও মানে গানের জন্য মানে রিহার্সাল বা টাইম লেখার সেরকম আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমরা কোনো সরকারিভাবে বা হোক বা ইনস্টিটিউট হয়, এই ধরনের কোনো কিছু নাই আমাদের মধ্যে বলতে গেলে, এখনো নাই সেরকম। এখন বের হয়েছে কয়েকটা কলেজ বের হয়েছে, কিন্তু সেরকম নাই। যেমন আমি দেখেছি মানে আমাদের যে সমাজের মধ্যে যারা মানে বাঙালি সমাজ, তারা ছোটকাল থেকে মা বাবারা মানে গাইড দিয়ে বাচ্চাদেরকে মানে গান বাজনা ডান্স শেখায়, খুব ভালো একটা। আমাদের ট্রাইবেলদের মধ্যে এখনো হয়েছে, এখন আস্তে আস্তে হচ্ছে, কিন্তু আমাদের সময়কালে সেরকম আসছিল না। যে আমাদের নিজস্ব হঠাৎ করেই যে যা পারি একটা মানে ভগবানের যা দান, তাই এর বেশি আমাদের কোনো নলেজ নেই। নলেজ দিতে গেলে তো শিখতে হবে তো না, এডুকেশন করতে হবে। সেই এডুকেশনটা মানে এই যে সঙ্গীত জগতের যে এডুকেশন, এটা নেওয়ার লোক খুবই কম ট্রাইবেলদের মধ্যে এখনো যারা গান করছে। এটা ভগবানের একটা আশীর্বাদের মতো, যে মানে রক্তের মধ্যে এটা আছে, যে মানে সেন্সটা তাড়াতাড়ি বুঝে যে সুরটা লাগছে না বা কি হচ্ছে, তা তাড়াতাড়ি সেন্সের মাধ্যমেই কিন্তু ম্যাক্সিমাম আর্টিস্টরা গান করছে। এখন 1-2 জন হয়তো বা মানে গান শিখছে বা ক্লাসিক্যাল ইয়েগুলা নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম 90%ই কিন্তু আমাদের যারা সিঙ্গাররা এখনো মানে নাম করছে, সেরকম ইয়ে নাই। এখন নতুন প্রজন্মে যে ইয়েরা শিখছে, হয়তো আরো সামনে আমরা দেখতে পারবো আরো গ্রেট অ্যাচিভমেন্ট যদি হয়। একমাত্র শুরু কিছুটা হয়েছে ইন্ডিয়া আইডলে গিয়ে, কিন্তু তারপরেও মানে যে কি হবে জানি না। নেক্সট জেনারেশন আশা করি আরো ভালো হবে, ভালো করবে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, তোমার পছন্দ মতো তোমার জীবন, ঠিক আছে কোনোটা তো স্পেসিফিক একদম এটা আমার নাম্বার 1 পছন্দ, এই কথা আমি বলতেছি না, অনেকগুলো গান পছন্দ থাকে, তার মধ্যে তোমার প্রিয়, তোমার কাছে মনে হয় বেস্ট একটা গান যদি একটু 1 লাইন যদি গায়া শোনাও আর কি। অ্যাকচুয়ালি আমার পছন্দ তো সবটাই পছন্দ, আর আমি ম্যাক্সিমাম গান মানে গ্রাম পাহাড়ের মানুষরা আমাকে বলে আর কি, উনি তো মাটির গান করে, প্যাট্রিয়টিক সং গান করে। আমি অ্যাকচুয়ালি সব গানই করি, তারপরেও একটা স্পেসিফিক মানে লোকেরা বলে আর কি যে প্যাট্রিয়টিক সং টং করে। এমনি কয়েকটা গানও আমি মানে আসে না, অনেকজন পার্সোনালির জন্য শুধু চিন্তা করে,
আর আমি চিন্তা করেছি আমি কিভাবে আমরা মানে ইউনিটি হওয়া যায়, কিভাবে আমরা সমাজকে মানে উন্নতি করা যায়, আমরা কিভাবে একসাথে থাকা যায়, কিভাবে একসাথে আমরা মানে কিছুটা হলেও হেল্প করে মানে করা যায়। তার জন্য আমি অনেকজন শিল্পীকে একসাথে নিয়ে গান করার ইচ্ছা করেছিও। অনেকটা অ্যালবাম আমি বাইর করেছি অনেকদের সাহায্য নিয়ে। একটা গান করেছি, প্রথমে তো আমি গান করেছি এই যে কক ত্রিপুরার কমল কলয়ের যে চ্যানেল, ওইটা নিয়ে আমরা 2টা গান করেছি, তখনও কয়েকজন শিল্পীকে নিয়ে আমি করেছি। এরপরে আরো বেশি শিল্পী করার জন্য আমার ইচ্ছা ছিল, তো 32 জন শিল্পীকে নিয়েও আমি কাজ করেছি। হ্যাঁ, আমার এই ধরনের একটা ইচ্ছা। তো করতে 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 অনেক মানে প্রবলেমস এর মধ্যে দিয়ে আমি মানে গান করেছি। আমার প্রচুর মানে মোটামুটি সেরকম না, 10-12টা 20টাই হোক, 50টা 100টার ম্যাক্সিমাম এর মধ্যেই আমি আসি। তো সেরকম মানে কি বলবো, নিজেকে এত বড় শিল্পী এমনও ভাবি না, আমি সাধারণ মানুষ। আমি শিল্পীও না বলতে গেলে, আমি কাইন্ড অফ কি বলবো মানে রাস্তার মানুষ যেমন চলে না, পথ দিয়ে চলতেছে না, রাস্তা হাঁটতেছে, তো এই ধরনের আমি যে এই রাস্তা দিয়ে শুধু হাঁটতেছি, হাঁটতে যাইতেছি, এই ধরনের আমি সিম্পল মানুষ। আমার কোনো অসাধারণ কোনো জ্ঞান নাই। আরে সাধারণ যারা পৃথিবীতে না, আমি চিন্তা করি তো আমার কোনো কিছুই নেই। আমি যে হঠাৎ করে যে গান বাজাই, যে মানুষ যে পছন্দ করে শুনলে ভালো লাগে, এই আর কি। এছাড়া তোমার পছন্দ একটা গান তোমার নিজের না, অনেক আমার পছন্দ হইতাম না, তোমার নিজস্ব পছন্দের একটা গান একটা আছে, মানে এক লাইন। অনেকজন এখনো অনেক পুরানা গান। আমি তো অ্যাকচুয়ালি ইদানিং গান কম্পোজিশন করাটা মোটামুটি খুব কমই আমি ছেড়ে দিয়েছি, টাইমই পাচ্ছে না, কারণ ফ্যামিলি টেমিলি আছে, একদিকে মানে বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্যার মধ্যেই আছি। তার জন্য মানে গান বাজনার লাইনে, কারণ গান বাজনার লাইনে অ্যাকচুয়ালি ইনকাম সোর্সটা খুবই কম। হ্যাঁ, তার জন্য এই লাইনকে মানে সেরকম প্রায়োরিটি দিতে পারি না। তার জন্য এটার প্রতি মানে যে টাইম দিমু, ওইটা নিয়ে আমি যে সারা জীবন একটা পজিশন নিয়ে যাবো, এই ধরনের কোনো মানসিকতা নাই। তার জন্য মানে এটা কিরকম একটা মানে কি বলবো, আমাদের ট্রাইবেলদের ভাষায় আমি মানে আরো ভালোভাবে বুঝাইতে পারতাম যে বাংলা ভাষার মানে এমন কয়েকটা ওয়ার্ড আছে আমি পারি, কিন্তু মানে বুঝাইতে পারতাছি না, মানে ওই ওয়ার্ড গুলো ভুলে গেছি গা। মানে বাঙালি বন্ধুদের সাথে যে সময় কলেজ টলেজে থাকতাম, বা আমি যে সময় চাকরি করতাম, এক সময় আমি চাকরিও করেছি। হ্যাঁ, 10,330 একটা অভিশপ্ত একটা জীবন নিয়ে আমি বেঁচে আছি। এই যে বললাম এটা কপাল খারাপ বললাম, তখন থেকে দেখি মানে কেউ নাই, আমি কোনো না কথায় কই নাই, কোনো কই আমি বাংলা ভাষাও ভুলে গেছি গা, এখন বাংলা ভাষাই ভুলে গেছি গা। আজকে হঠাৎ করে তুমি আইছো, অনেক বছর আগে পরিচিত, হঠাৎ করে হ্যাঁ, তো অনেক সাথে তোমার সাথেও কয়েকটা কাজ তো করেছি, তো তুমি আইছো দেখিয়া হঠাৎ কইরা মানে কইতাছি এমন লাগে। অনেক দিন হয়ে গেছে গা, বন্ধু বান্ধব সারা সারি প্রোগ্রাম মানে খুব কম, মানে বাসাটাই ভুলে গেছে কি এমন লাগে। তো আমি আমার নিজের মধ্যে আমি যেমন একটা জেলখানার মধ্যে যেমন মানে একটা বন্ধ হয়ে গেছে গা, বাইরে হইতে পারতেছে এরকম হয়ে গেছে গা হঠাৎ কইরা। তো আমাদের যে এই যে লাইফ, কিন্তু আমি একজন শিল্পী দেখে আমার বন্ধু কিন্তু অনেকজন মরে গেছে ফ্রাস্ট্রেশনে। তো আমরা কম না, কিন্তু 10 বছর চাকরি করছি, তারপরে চাকরিতে গেছে আমার বন্ধুরা অনেকজন এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমিও এক ধরনের মানে একটা এক্সপিরিয়েন্স করেছি, যে সময় নিজের একটা থাকতো, তখন আলাদা একটা মানসিকতাও ভালো থাকতো, আর মানুষও সম্মান করতো। যে সময় তোমার কাছে কোনো কিছু নাই, তখন কিরকম লাগে, আর নিজেকেও একটা লজ্জা করে। তুমি এখন কি করে বন্ধুদের সাথে গেলে জিজ্ঞেস করে তুমি কি করো, আমি যদি কই আমি গান করি, কিরকম একটা লাগে না? গান কইরা কি তুমি সংসার চালাইতে পারো? কিরকম একটা মানে কুইশনস, এই কুইশনসের জন্যই উত্তর দেওয়ার মতো সেইর জন্য আমি অনেক সময় গোরবন্দির মতো হয়ে গেছি। তারপরেও মাঝে মাঝে বাইর হয়, যেহেতু একটু আছে দেখে, তারপরেও এখন ভালোই। আমি এই বলতে চাই না, কি বলবো মানে কথাই নাই, যেমন বললাম তো কথাই নাই, কি যে বলুম, কি যে বলছি আমি নিজেও জানি না। আর নিজেকে যে আমি একজন শিল্পী বলবো সেও আমি জানি না, যদি লোকে যদি বলে
তুলে আমি শিল্পী, নইলে নাই। অবশ্যই তুমি ছিল, কি বলো আমরা। আচ্ছা, আর তুমি যে বললো না